ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এসএলএসটি পরীক্ষা হয়ে যাওয়ার পর থেকেই অনেকেই তোমরা ইন্টারভিউর প্রিপারেশন শুরু করেছো, অনেকেই শুরু করবে, অনেকে আবার ভাবছো কিভাবে শুরু করব, কোন জায়গা থেকে শুরু করব, কি কি প্রশ্ন ধরবে, কি কি না ধরবে। তো এই সংক্রান্ত আমি ডিটেলসে অ্যানালাইসিস করেছি তোমাদের এই ভিডিওর মধ্যে দিয়ে। ঠিক আছে, তোমাদেরকে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবে। শেষের দিকে অনেক কিছুই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি অ্যানালাইসিস করেছি ইন্টারভিউ সংক্রান্ত। তো এই ক্ষেত্রে প্রথমে তোমাদের বলে দিচ্ছি, তোমাদের যেহেতু ইন্টারভিউটা হবে শিক্ষকতার জন্য, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার হবে তোমরা, এর জন্য তোমাদের ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউয়ের সাথে সাথে তোমাদের 10 নম্বরে কি আছে না, ডেমনস্ট্রেশনের ক্লাসও তোমাদেরকে নিতে হবে, অর্থাৎ তোমাদেরকে ডেমো ক্লাস দিতে হবে এক কথায়। তো এই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবে, তোমাদের কিন্তু সাবজেক্টের ডেপথটাকে বিচার করা হবে, অর্থাৎ তুমি সাবজেক্টে কতটা এক্সপার্ট সেই জিনিসটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো যারা ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সাবজেক্টের উপরে গুরুত্ব দাও। তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা তো ডিটেলসে জানতেই হবে, এছাড়াও তোমাদের সিলেবাসের বাইরেও কিন্তু অনেক কিছু জেনে যেতে হবে ইন্টারভিউ বোর্ডে। ঠিক আছে, তো সমস্ত জিনিসগুলোকে আমি তোমাদের ধাপে ধাপে অ্যানালাইসিস করে দিচ্ছি। তো এর সাথে সাথে আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের যেহেতু সিটের সংখ্যাটা অনেকটা কম, ফ্রেশ ক্যান্ডিডেট কতটা পাবে না পাবে এই নিয়ে কিন্তু অনেকেই একটা উদ্বিগ্নের মধ্যে আছো। তো আপডেটেড ভ্যাকান্সির বৃদ্ধির জন্য যে তোমরা কর্মসূচিটা চালাচ্ছ সেটার সাথে অবশ্যই কম বেশি সবাই যুক্ত থাকো, যে যেরকম পারছো অবশ্যই সেই অভিযানগুলোতে যাও। ঠিক আছে, এতে কিন্তু কিছুটা সিট বাড়লে তোমাদেরই লাভ হবে। ওকে, আর তার সাথে সাথে যাদের পরীক্ষাটা ভালো হয়েছে অবশ্যই ইন্টারভিউর জন্য অল্প অল্প করে প্রিপারেশনটা শুরু করো। তোমাদের রেজাল্ট বেরোনো এবং ইন্টারভিউ শুরু হওয়া এর মধ্যে কিন্তু সময়টা খুবই কম পাবে, অর্থাৎ আজকে যদি রেজাল্ট বের হয় 7 দিন বা 10 দিন পর থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা শুরু হবে। ওকে, আর ইন্টারভিউর সাথে যেহেতু তোমাদের ডেমো ক্লাস দিতে হবে, তাই ডেমো ক্লাসেরও কিন্তু প্রিপারেশনটা তোমাদেরকে নিতে হবে। আমি কি করছি, আমি কিন্তু তোমাদের জন্য টোটাল 14টা শিডিউল বানিয়েছি। তার মধ্যে সেই 14টা শিডিউলে 14টা ভিডিও থাকবে। সেই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সমস্ত ইন্টারভিউর প্রসেসটা কিন্তু ব্যাখ্যা করে দিব। ঠিক আছে, তো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিও কি ছিল, প্রথম ভিডিওতে ছিল নো ইউর ডিস্ট্রিক্ট, অর্থাৎ নিজের জেলা সম্পর্কে জানতে হবে। আর এটা আমাদের দ্বিতীয় ভিডিও। দ্বিতীয় ভিডিওতে কি আছে দেখো, বলছে নো ইউর স্টেট, অর্থাৎ আমার রাজ্য সম্পর্কে ডিটেলসে জানতে হবে। অনেকে হয়তো ভাবছো পশ্চিমবঙ্গ তো আমাদের সিলেবাসে ছিল না, আমাদের ছিল ভারতের ভূগোল। তো ভারতের ভূগোল মধ্যে পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে নাকি? নিশ্চয়ই পশ্চিমবঙ্গটা ভারতের ভূগোলের মধ্যেই পড়ে। তো এই লজিক দিয়ে দিয়ে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অবশ্যই পড়তে হবে। আর তাছাড়া তুমি যে কোনো ইন্টারভিউর বোর্ডে যাও না কেন, তোমাদের পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বা পশ্চিমবঙ্গের তোমাদের ইনফরমেশন জেনে যেতেই হয়। তাই অবশ্যই তোমরা পশ্চিমবঙ্গের ভূগোলটা ডিটেলসে জেনে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সম্পূর্ণ পশ্চিমবঙ্গের ডিটেলসটা অ্যানালাইসিস করে দিচ্ছি। এই ভিডিওটা তোমাদের ইউটিউবেও আপলোড করছি, কিন্তু বাদ বাকি যে ভিডিওগুলো হবে সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবে আসবে না, শুধুমাত্র একটা আর দুটো ভিডিও কিন্তু ইউটিউবে আমি রাখবো। বাদ বাকি ভিডিও কিন্তু সম্পূর্ণ আমার কাছে যারা কোর্সে যুক্ত হয়েছে তাদেরকেই কিন্তু আমি সেই ভিডিওগুলোকে প্রোভাইড করব। ঠিক আছে, আচ্ছা এই ক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা কি কি জানবো, পশ্চিমবঙ্গ থেকে কি কি প্রশ্ন ধরতে পারে, পশ্চিমবঙ্গ থেকে কি কোনো ডেমো ক্লাস হতে পারে, স্যাররা কি বলতে পারেন যে পশ্চিমবঙ্গ সম্পর্কে তুমি ডেমো ক্লাস দাও, এরকম কি সম্ভব? এরকমটাও কিন্তু সম্ভব। তো সমস্ত জিনিস কিন্তু আমি আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ ভূগোল থেকে। ওকে, আর বলে দিচ্ছি তোমাদের রোড ম্যাপটা পশ্চিমবঙ্গের ভূগোল কিভাবে রেডি করবে আমি সেটা কিন্তু সম্পূর্ণ এখানে ব্যাখ্যা করছি। ওকে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। দেখো প্রথমে আমাদের যেটা জানতে হয়, প্রথমে জানতে হবে দেখো পশ্চিমবঙ্গের অবস্থান আর প্রশাসনিক বিভাগ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা কি জানবো, প্রথমে জানবো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ আর হচ্ছে অবস্থান, মানে পশ্চিমবঙ্গ কোথায় অবস্থান করছে, গোটা ভারতের সাপেক্ষে পশ্চিমবঙ্গ কোন দিকে আছে, গোটা এশিয়া মহাদেশের সাপেক্ষে পশ্চিমবঙ্গ কোন দিকে আছে। ঠিক আছে, সেটাই হচ্ছে কি পশ্চিমবঙ্গের অবস্থান। আর তার সাথে সাথে কি আছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশাসনিক বিভাগ আছে। ওকে, পশ্চিমবঙ্গের কিন্তু 5টা প্রশাসনিক বিভাগ আছে, সেই বিভাগের নামগুলো কিন্তু অবশ্যই জেনে যেতে হবে এবং নিজে কোন বিভাগের অন্তর্গত সেটাও কিন্তু জানতে হবে। প্রথমে দিচ্ছে দেখো, প্রথমে ভৌগোলিক অবস্থান। তাহলে অবস্থানের মধ্যে কতগুলো ভাগ করা হয়েছে দেখো, পশ্চিমবঙ্গের একটা ভৌগোলিক অবস্থান, একটা অক্ষাংশগত বিস্তার, একটা দ্রাঘিমাগত বিস্তার। ঠিক আছে, তো পশ্চিমবঙ্গের অবস্থানের মধ্যে কি ভৌগোলিক অবস্থান, ভৌগোলিক অবস্থানের মধ্যে কি আছে, একটা অক্ষাংশগত বিস্তার আর একটা হচ্ছে দ্রাঘিমাগত বিস্তার। ওকে, মেন জিনিস কি, মেন জিনিস হচ্ছে ভৌগোলিক অবস্থান। ঠিক আছে, মানে লোকেশনগত তার অবস্থানটা কোথায় আছে। একটা হচ্ছে অক্ষাংশগত দিক দিয়ে হতে পারে, একটা দ্রাঘিমাগত দিক দিয়ে হতে পারে। অক্ষাংশগত দিক দিয়ে কি হয়, পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবর্ষ কি উত্তর গোলার্ধে অবস্থিত, আর দ্রাঘিমাগত দিক দিয়ে কি পশ্চিমবঙ্গ বলো বা গোটা ভারতবর্ষ বলো পূর্ব গোলার্ধে অবস্থিত। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সবাই কম বেশি জানি, তো এই জিনিসগুলো কিন্তু ছোট ছোট জিনিস অবশ্যই জেনে যাবে। ক্ষেত্রফল জানবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত, 88,752
বর্গ কিলোমিটার, তাই না? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের কি ক্ষেত্রফল। ক্ষেত্রফলের দিক দিয়ে সমগ্র ভারতবর্ষে যতটা ক্ষেত্রফল আছে তার মাত্র 2% কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে, ঠিক আছে? এবং ক্ষেত্রফল বা আয়তনের দিক দিয়ে আমাদের ভারতবর্ষের অবস্থান কত না, সেটা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান কত, সেটা কিন্তু 14তম অবস্থান। ওকে, এই সমস্ত ছোট ছোট কনসেপ্ট গুলো অবশ্যই তোমরা জেনে যাবে, ঠিক আছে? আচ্ছা, সীমানা, সীমানার ক্ষেত্রে দেখবে পশ্চিমবঙ্গের 3 সাইড বা 4 সাইডে যাই বলো না কেন, কিছু কিন্তু প্রতিবেশী দেশ আছে, সেই প্রতিবেশী দেশগুলোর নাম বলতে হবে। ওকে, পরীক্ষায় তোমাকে ধরতেই পারে যে পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলোর নাম কি কি হবে। 3টা দেশ আছে, একটা বাংলাদেশ, একটা তোমার হচ্ছে নেপাল আছে, আর একটা কি আছে, আর একটা হচ্ছে ভুটান আছে। অবশ্যই এই 3টা দেশের সম্পর্কে অল্প অল্প করে ইনফরমেশনটাও জেনে যাবে। তোমাকে ধরেই নিতে পারে যে বাংলাদেশের সর্বোচ্চ সিংহের নাম কি, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি, বাংলাদেশের অফিসিয়াল ভাষা কি বা রাষ্ট্রভাষা কি, বাংলাদেশের তোমার হচ্ছে ধর্ম কি, এরকম ছোট ছোট কনসেপ্ট কিন্তু দিলেও দিতে পারে। বাংলাদেশ আমাদের কোন দিকে আছে, বা কোন প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে বেশি আছে, ঠিক আছে? এইভাবে কিন্তু কোয়েশ্চেন ধরে তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, ওইদিকে তোমার হচ্ছে নেপাল আছে, নেপাল সম্পর্কে জানবে, ভুটান সম্পর্কে জানবে, ঠিক আছে? এটা গেল কি তোমার আন্তর্জাতিক সীমানা, 3টা দেশ আছে। এরপর চলে আসে আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রে প্রতিবেশী রাজ্য। তো পশ্চিমবঙ্গের সাথে প্রতিবেশী রাজ্য কয়টা আছে, 5টা আছে, ঠিক আছে? 5টা রাজ্যের নাম অবশ্যই জেনে যাবে, কোন দিকে কোন রাজ্য আছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই জেনে যেতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল কি প্রশাসনিক বিভাগ আর হচ্ছে অবস্থান। আর প্রশাসনিক বিভাগের মধ্যে দেখবা পশ্চিমবঙ্গের মধ্যে 5টা ডিভিশন আছে, জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, বর্ধমান ডিভিশন, তো এরকম যে মেদিনীপুর ডিভিশন, এরকম যে 5টা ডিভিশন আছে, এবং তার মধ্যে তোমাদের বাড়ি বা তোমাদের যে ঠিকানাটা সেটা কোন ডিভিশনের মধ্যে পড়ছে সেটা কিন্তু অবশ্যই দেখবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিচ্ছি, এর আগে যেটা আমার হচ্ছে গাইডলাইনের ভিডিও ছিল সেটা হচ্ছে নো ইওর ডিস্ট্রিক্ট। তো একইভাবে ডিস্ট্রিক্ট সম্পর্কে জানতে হবে কিন্তু, কেননা তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা শুরু হবে সেটা কিন্তু তোমার ডিস্ট্রিক্ট থেকেই শুরু হবে। নাম ঠিকানা যখনই জিজ্ঞাসা করবে তারপরেই প্রথম প্রশ্ন দেখবে জিজ্ঞাসা করবে তোমার ডিস্ট্রিক্ট থেকে কিছু না কিছু জিজ্ঞাসা করবে, এবং সেটা যদি ভৌগোলিকের সাথে তারা কিন্তু কি করবে বলতো, এটাকে মিক্সড করে দেবে, ঠিক আছে? মানে ভূগোলের সাথে কোনো একটা মিক্স করে তোমাকে কোয়েশ্চেনটা কিন্তু ধরবে। ওকে, তো সেইভাবে কিন্তু অবশ্যই নিজের জেলা সম্পর্কে জেনে যাবে, নিজের স্টেট সম্পর্কে জেনে যাবে, আমাদের গোটা দেশ সম্পর্কে ভূগোলটা অবশ্যই ভালো করে জেনে যাবে। তারপর গিয়ে কি ঢুকবে বলো তো, আমাদের যে 10টা সিলেবাস আছে তার মধ্যে ভারতের ভূগোল তো একটা হয়ে গেল, বাকি থাকলো 9টা, ওই 9টা কিন্তু তোমাদের ভালো করে জেনে যেতে হবে। ওকে, আচ্ছা, এইখানে কি আছে দেখো 2 নম্বরে বলছে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, ভীষণ একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ছোট একটা প্রশ্ন তোমাকে ধরেই নিতে পারে, পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব। পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এমন একটা রাজ্য যে রাজ্যের উত্তরে আছে হিমালয় এবং দক্ষিণে কি আছে, দক্ষিণে আছে বঙ্গোপসাগর, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গে কিন্তু ভারতবর্ষের অন্য রাজ্যের মতো অন্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ, উত্তরে হিমালয় পর্বত, দক্ষিণে কি আছে বঙ্গোপসাগর, তার সাথে 3টা প্রতিবেশী দেশ, আন্তর্জাতিক বাণিজ্য, অভ্যন্তরীণ বাণিজ্য, পর্যটন শিল্প, শিল্প উৎপাদন, এক্সপোর্ট ইম্পোর্ট, শিল্প পর্যটন, তারপর তোমার হচ্ছে বন্দর, এই সমস্ত দিক দিয়ে পশ্চিমবঙ্গের কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং পশ্চিমবঙ্গ কিন্তু অন্য রাজ্যের থেকে সবচেয়ে বেশি এগিয়ে থাকার কথা, বাট বিভিন্ন কারণে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে যথেষ্ট কিন্তু পিছিয়ে আছে। ওকে, তো এই যে যেটা বলেছে ভৌগোলিক অবস্থানের গুরুত্ব, মানে পশ্চিমবঙ্গ কোথায় আছে, পশ্চিমবঙ্গ তোমার হচ্ছে ভারতের দিক দিয়ে একদম কি আছে, পূর্ব দিকে অবস্থান করছে, ঠিক আছে? তো পূর্বের একদম প্রাণ কেন্দ্র কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ। এই নর্থ ইস্ট ইন্ডিয়ার যে স্টেট গুলো আছে, ঠিক আছে, 7-8টা যে স্টেট আছে, টোটালটাই ডেভেলপ নির্ভর করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের উপরে, ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গলের সাথে সেখানকার বাণিজ্য প্লাস বাংলাদেশের সাথে বাণিজ্য, ঠিক আছে, মানে অন্তর্দেশীয় আন্তর্জাতিক বাণিজ্য, লোকেশনগত অবস্থান, ঠিক আছে, তার বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা, সমস্ত দিক দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের একটা আলাদাই ইম্পর্টেন্স আছে অন্য রাজ্যের তুলনায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। আচ্ছা, প্রতিবেশী রাষ্ট্র অবশ্যই একটু আগে বললাম কয়টা আছে না, 3টা আছে। প্রতিবেশী রাজ্য কি আছে, প্রতিবেশী রাজ্য কিন্তু আছে তোমার হচ্ছে 5টা। তার মধ্যে প্রতিবেশী রাজ্য সবচেয়ে বড় কোনটা আছে, যার সাথে সীমানা ভাগ করেছে, সেটা কিন্তু উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাথে পশ্চিমবঙ্গ প্রায় 500 কিলোমিটার কিন্তু তোমার এরকম কিন্তু সীমানা বা তোমার হচ্ছে বাউন্ডারি শেয়ার করেছে। ওকে, আচ্ছা, এরপর চলো প্রাকৃতিক পরিবেশ। এরপর আমরা পশ্চিমবঙ্গের ভূগোলের মেন জায়গাতে ঢুকবো। প্রথমে দিয়েছে দেখো প্রাকৃতিক পরিবেশ, তাহলে পশ্চিমবঙ্গ ভূগোলের মেন দুটো ভাগ, একটা প্রাকৃতিক পরিবেশ আর একটা আছে অর্থনৈতিক পরিবেশ। ওকে, তো তোমাদের যদি কোনো কারণে কাউকে জিজ্ঞাসা করে যে পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে ডেমো ক্লাস দাও, ঠিক আছে, তো এই ডেমো ক্লাস তো শেষ হবে না, 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টাও লেগে যেতে পারে। তোমাকে ওই 4-5 মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গের ডিটেলস ওভারভিউটা তাদেরকে বলতে হবে। তোমাকে প্রত্যেকটা জিনিসের ভেতরে ঢুকতে হবে না, বাট মেন যে জিনিসগুলো আছে সেগুলো তুমি বলতে বলতে দেখবে টাইম পার হয়ে যাবে, এবং তারপর তোমাকে থামিয়ে দিয়ে সেখান থেকে কোনো না কোনো কোয়েশ্চেন ধরা শুরু করবে। ওকে, তাহলে গোটা পশ্চিমবঙ্গের ভূগোল দিয়েও কিন্তু ডেমো ক্লাস দেওয়া সম্ভব, গোটা ভারতবর্ষের ভূগোল দিয়েও কিন্তু ডেমো ক্লাস দেওয়া সম্ভব। ওকে,
আচ্ছা, ভূপ্রকৃতি, প্রথমে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি জানবো আমরা? ভূপ্রকৃতি। ওকে, ভূপ্রকৃতি মানে পশ্চিমবঙ্গের যে ফিজিওগ্রাফিক ডিভিশন, সেটা আমরা সবাই কম বেশি জানি, তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা উত্তরে পার্বত্য অঞ্চল, একটা পশ্চিমের মালভূমি অঞ্চল, আর বাদ বাকি সবটাই কি সমভূমি অঞ্চল। তাহলে এই যে তিনটা ভাগ আছে, এই তিনটা ভাগ সম্পর্কে তোমাদের একদম A to Z কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মেন, পশ্চিমবঙ্গ ভূগোলের ফিজিওগ্রাফিক ডিভিশন কিন্তু মেন একদম বিষয়। এটা তুমি যদি ভালো করে পারো, তাহলে বাদ বাকি জিনিসগুলো তুমি কিন্তু এর সাথে লিঙ্ক করে করে পড়তে পারবে বা লিঙ্ক করে করে বলতে পারবে, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির কয়টা ভাগ? তিনটা ভাগ, ঠিক আছে? তো প্রথমে চলে আসি আমরা উত্তরে পার্বত্য অঞ্চল। দেখবে প্রত্যেকটা বইতে এই জিনিসগুলো তোমরা ক্লাস 9 এর বইতে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু এগুলোকে রেডি করবে। ওকে, উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে মনে রাখবে উত্তরে পার্বত্য অঞ্চলে মেনলি দুটো ভাগ আছে, ঠিক আছে? একটা তিস্তা নদী কি করেছে, এটাকে ভাগ করেছে, এই সাইডে একটা অংশ, এই সাইডে একটা অংশ। তাহলে তিস্তার কি একটা ডান তীর, ঠিক আছে, আর একটা কি তিস্তার বাম তীর, মানে তিস্তার এই সাইডে কি পশ্চিম আর ওই সাইডে কি পূর্ব, তাই না? তো তিস্তার যেটা পশ্চিম তীরের অংশ বা পশ্চিম পাড়ের অংশ, সেটার মধ্যে দুটো ভাগ আছে দেখবে, একটা সিঙ্গালীলা পর্বত শ্রেণী আছে, আর একটা দার্জিলিং কার্শিয়াং, ঠিক আছে, এইগুলো পর্বত শ্রেণীগুলো আছে, ঠিক আছে? তো পশ্চিম দিকের অংশটা দুটো ভাগ, আর পূর্ব দিকে দেখবে দূরবীন দ্বারা থেকে শুরু করে আরো ছোট ছোট বক্সা জয়ন্তী পাহাড়, এই জিনিসগুলো আছে। ওকে, তো সেই জিনিসগুলো বা সেই ভাগগুলো তোমরা কিন্তু এখানে ডিটেলসে পড়বে, উত্তরে পার্বত্য অঞ্চল। ওকে, হিমালয় পর্বতের যে মেন মেন ভাগগুলো উত্তরে পার্বত্য অঞ্চল দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে, এবং তার সাথে সাথে মনে রাখবে ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে উত্তরে পার্বত্য অঞ্চলটা বিস্তৃত। ওকে, সেটাকে মনে রাখতে হবে, সেখানকার বৈশিষ্ট্য, উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, সেই জিনিসগুলো এখান থেকে জানতে হবে, তাহলে কমপ্লিটলি উত্তরে পার্বত্য অঞ্চল কমপ্লিট হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর আছে দেখো পশ্চিমের মালভূমি অঞ্চল, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ম্যাপের মধ্যে দেখবে পশ্চিমের যেটা মালভূমি অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এই যে জায়গাগুলো আছে, সেই মালভূমি অঞ্চলের জাস্ট বৈশিষ্ট্য জানবে, আর সেখানকার উচ্চতম শৃঙ্গগুলো যদি কিছু থাকে সেটা কিন্তু অবশ্যই জানতে হবে। ছোট প্রশ্ন ধরতেই পারে, তোমাকে আবার ডেমো ক্লাস দিতে বলতে পারে এরকম, যে তোমার পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে তুমি ডিটেলসে একটা ডেমো ক্লাস দাও, তখন পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জায়গার উপর দিয়ে আছে, কোন কোন জেলা দিয়ে আছে সেটাকে বললে, তারপর সেখানকার কিছু বৈশিষ্ট্য, সেখানকার স্বাভাবিক উদ্ভিদ, সেখানকার জলবায়ু, মৃত্তিকা, কি কি ফসল হয়, মানুষের বৈশিষ্ট্য কি, এইগুলো দিয়ে বলতে বলতেই তোমার সময় পার হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু ডেমো ক্লাসগুলো এর সাথে লিঙ্ক করে করে পড়বে। তোমার পড়াগুলো এমন ভাবে পড়বে যেন এখান থেকে ডেমো ক্লাস দিলে তুমি যেন মিস না করো, ঠিক আছে? ডেমো ক্লাসের ক্ষেত্রে বলে দিচ্ছি, ডেমো ক্লাসের ক্ষেত্রে তোমার ওখানে যে পরিবেশটা তৈরি হবে সেটা বিভিন্ন ভাবে হতে পারে, ঠিক আছে? প্রথমে তুমি গেলে, ইন্টারাকশন হলো, ডেমো ক্লাস যখন বলবে প্রথমে ওনারা বলতে পারেন যে তুমি এই টপিকটার উপরে তুমি একটা ডেমো ক্লাস দাও। এই ক্ষেত্রে কি স্যার বা ইন্টারভিউয়ার যারা থাকবেন তোমাকে একটা টপিক বলে দিল, সেটা গিয়ে তোমাকে বোর্ডে বোঝাতে হবে 2-4 মিনিট, ওটা সম্পর্কে ডিটেলসে বলতে হবে। তাহলে এটা কিন্তু অনেকটা টাফ কাজ হয়ে যাবে। আর তোমরা যদি টপিক নিয়ে যাও, তারপর তোমাকে যদি বলতে বলে, তাহলে অনেকটা ইজি কাজ হয়ে যাবে। মনে রাখবে ইজি কাজে কিন্তু সবসময় রিটার্নটা কম পাওয়া যায়, ঠিক আছে? তুমি যেটা রেডি করে নিয়ে যাবে সেটা তো ডেমো ভালো দেবেই, তার জন্য কিন্তু মার্কস অনেকটা কম দেওয়ার চান্স আছে। আর ওনারা যদি বলে যে তুমি এটার উপর ডেমো দাও, তুমি সেটা যদি ভাঙা ভাঙা অবস্থায় মোটামুটি ভালো বলো, তবুও কিন্তু স্কোরটা সেখানে বেশি দেওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে প্রথম পরিস্থিতি কি, ওনারা বলতে পারে যে এটার উপর ডেমো দাও, বোর্ডে গিয়ে বোঝাবে। ডেমো ক্লাস কিভাবে দেবে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, আমি কিন্তু অবশ্যই বলে দেবো। আমাদের কোর্সের সাথে যারা যুক্ত হবে তাদের প্রত্যেককে আমি একদম A থেকে Z পর্যন্ত সম্পূর্ণটাই কিন্তু গাইড করে দেবো, ঠিক আছে? তো তোমাদেরকে বলবো, কেউ যদি আমাদের কোর্সের সাথে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা যেটা বুঝাচ্ছি, তোমরা যেটা পড়বে একটা জিনিস খেয়াল রাখবে, প্রত্যেকটা জিনিসকে কিন্তু কানেক্ট করে পড়বে, মানে যদি এটা আমাকে ডেমোতে বলতে বলে তাহলে আমি যেন বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তো এরপরে কি হতে পারে, তোমাকে বললো যে তুমি 4টা টপিকের নাম বলো, ছোট ছোট, তুমি 4টা টপিকের নাম বললে, বলো আচ্ছা তুমি এই টপিক সম্পর্কে গিয়ে ডেমো দাও, একটা ক্লাস দাও, ঠিক আছে? সেটা একটা জিনিস হতে পারে। আবার তোমাকে বলতে পারে আচ্ছা তুমি 9-10 এর জন্য ডেমো দিতে এসছো, বা 9-10 এর জন্য ইন্টারভিউ দিতে এসছো, বা 11-12 এর জন্য ইন্টারভিউ দিতে এসছো, তো এই ক্ষেত্রে কয়টা চ্যাপ্টার আছে, অবশ্যই 10টা করে চ্যাপ্টার আছে। বললো আচ্ছা তোমার ভালো লাগে বা তোমার ফেভারিট এরকম 2টো বা 3টে বা 4টা চ্যাপ্টারের নাম বলো, তুমি 4টা চ্যাপ্টারের নাম বললাম, যে কোনো একটা চ্যাপ্টার থেকে ওনারা কি বললো এটার উপর তোমরা ডেমো দাও, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ডেমোর ইকুয়েশনটা হয়, ঠিক আছে? এরকম না যে তুমি রেডি করে গেলে আর স্যার বললো যে তুমি যেটা রেডি করে এসছো সেটাই তুমি ডেমো দাও, এরকমটা কিন্তু সবসময় হয় না। ওনাদের মুডের উপর নির্ভর করে যে কাকে, যে রেডি করে এসে তাকে বলবো, ওটাই বলবো কিনা, বা আমরা নিজে থেকে কোনো একটা টপিক দিব কিনা, বা কোনো একটা চ্যাপ্টারের নাম উল্লেখ করে সেখান থেকে কিছু দিব কিনা, এটা টোটালটাই ডিপেন্ড করছেন ওনারা যেখানে বসে আছেন যে তাদের মাইন্ড সেটআপের উপরে, ঠিক আছে? তো এই জিনিসগুলোকে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা,
তাহলে উত্তর পার্বত্য অঞ্চল হলো, পশ্চিমের মালভূমি অঞ্চল গেল। অবশ্যই পশ্চিম মালভূমি অঞ্চলের উচ্চতম শৃঙ্গের নাম কিন্তু জেনে যাবে। আচ্ছা, এরপর যেটা মেন ভাগ, আমাদের পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক ডিভিশনের যেটা মেন ভাগ, সেটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের সমভূমি। ওকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি সমভূমি অঞ্চল। তো গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের সমভূমি দেখবে মোট 6টা ভাগ আছে। কোনো কোনো বইতে এই ভাগগুলো আরো কম বা বেশি থাকতে পারে। আমি যে ভাগটা নিয়েছি এটা হচ্ছে ক্লাস 9-এর বই থেকে নিয়েছি, নতুন যে বইগুলো বেরিয়েছে সেখান থেকে। ওকে, তো তোমরা যদি অন্য কোনো বই থেকে নিতে চাও অবশ্যই নিতে পারো। ঠিক আছে, দেখবে ইংলিশে একটা বই থাকে, নো ইয়োর স্টেট বলে একটা ইংলিশে বই আছে, সেই বই থেকে তোমরা কিন্তু এই ডিভিশনগুলো নিতে পারো। সেই বইটা কিন্তু ইংলিশ ভার্সনে আছে। ওকে, আচ্ছা, তাহলে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে কয়টা ভাগ দিয়েছে? এখানে 6টা ভাগ দিয়েছে। 6টা ভাগ কি কি দেখো, এই ভাগটা বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমার মালভূমি অঞ্চল পার্বত্য অঞ্চল থেকে প্রশ্ন দিক বা না দিক, প্রশ্ন ধরুক বা না ধরুক, এই যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ওকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। 6টা ভাগ কি কি দেখো, তরাই আর ডুয়ার্স অঞ্চল, উত্তরের সমভূমি অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলের বালুকাময় সমভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল আর সুন্দরবন অঞ্চল। ঠিক আছে, তাহলে এই যে 6টা নাম অবশ্যই মনে রাখতে হবে। তোমাদের যদি এখান থেকে প্রশ্ন কিছু ধরে তাহলে কোন জায়গা থেকে ধরবে? মেনলি যেটা ধরতে পারে সেটা হচ্ছে রাঢ় অঞ্চল, একটা হচ্ছে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, আর একটা হচ্ছে সুন্দরবন। এই তিনটে জিনিস অবশ্যই ডিটেলসে জানতে হবে। রাঢ় অঞ্চল কোন কোন জেলার মধ্যে পড়ছে, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল কোথায় কোথায় পড়ছে, সুন্দরবন কোথায় কোথায় পড়ছে, রাঢ় অঞ্চলের মাটির বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্য, কৃষিকাজ কি হয়, তারপর তোমার হচ্ছে মানুষের জীবনযাত্রা কেমন, সেটা অবশ্যই জানতে হবে কোন কোন জেলাতে সেটা আছে। আচ্ছা, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল যেটা, বদ্বীপের যে ক্লাসিফিকেশন আছে দেখবা 3টা ভাগ আছে, একটা মুমূর্ষু বদ্বীপ, একটা পরিণত বদ্বীপ, আর একটা কি আছে, আর একটা তোমার হচ্ছে সক্রিয় বদ্বীপ। ওই যে কোন কোন জায়গার কোনটুকু অধিকার করে আছে, কোন জায়গাটুকু পরিণত বদ্বীপ, কোনটুকু মুমূর্ষু বদ্বীপ, কোনটুকু তোমার হচ্ছে সক্রিয় বদ্বীপ, সেই জায়গাগুলোকে কিন্তু জানতে হবে। কেন সক্রিয় আছে সেটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে, আর সুন্দরবন সম্পর্কে কিন্তু এক্সট্রা ভাবে টোটাল ডিটেলস তোমাদের জেনে যেতেই হবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সুন্দরবন থেকে প্রশ্ন আসে, যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে দেখবে কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে সুন্দরবনকে তোমার কাছে নিয়েই আসবে। কেন বলতো, সুন্দরবন কিন্তু ভৌগোলিকদের যারা রিসার্চ স্কলার, ঠিক আছে, বা যারা রিসার্চ করায়, মানে আমাদের প্রফেসররা, ওনাদের কিন্তু একটা হট টপিক এটা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে প্রফেসররা আছেন, ওনারা কিন্তু এই সুন্দরবন নিয়ে কিন্তু ওনাদের যে স্কলার গুলো আছে ওনাদেরকে দিয়ে গবেষণা করায়। ঠিক আছে, তো ওই জন্য ইন্টারভিউর বোর্ডে কিন্তু এই সুন্দরবন কিন্তু একটা হট টপিক, ঠিক আছে, বা বার্নিং একটা ইস্যু। আর ওইখানকার মানুষের জীবনযাত্রা আমাদের এইখানকার মানুষের জীবনযাত্রা থেকে কিন্তু অনেকটাই পার্থক্য। ওই জন্য সুন্দরবন দেবে কোনো না কোনো ভাবে লিঙ্ক করে তোমাকে প্রশ্ন ধরবে, আর প্রশ্ন ধরা মাত্র ওইখানে গভীরে চলে যাবে এবং বিভিন্ন প্রশ্নগুলো কিন্তু তোমাকে ধরবে। ওই জন্য সুন্দরবন সম্পর্কে ডিটেলসে জানতে হবে, এক কথায় উত্তর থেকে শুরু করে সেখানকার অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, মানুষের জীবনযাত্রা, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। ওকে, তোমরা যদি এটা দুবার রিডিং করো কিনা 9-এর বইটা, তাহলেই তোমরা পেরে যাবে। ওকে, আচ্ছা, এরপর দেখো যেটা বলছিলাম গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল। গাঙ্গেয় বদ্বীপের অঞ্চল 3টা ভাগ, একটা মুমূর্ষু বদ্বীপ, একটা পরিণত বদ্বীপ, আর একটা হচ্ছে সক্রিয় বদ্বীপ। কোন কোন জেলা কোন কোন বদ্বীপের মধ্যে পড়ছে সেটা কিন্তু অবশ্যই জানবে। কেন সক্রিয়, কেন পরিণত, কেন মুমূর্ষু, এটাও অবশ্যই জানতে হবে। আচ্ছা, তাহলে ভূপ্রকৃতি গেল, পশ্চিমবঙ্গের ফিজিওগ্রাফিক ডিভিশন গেল প্রথম আলোচনা। দ্বিতীয় আলোচনা কি আছে দেখো, দ্বিতীয় আলোচনায় বলছে পশ্চিমবঙ্গের নদ নদী, ভীষণ ইম্পর্টেন্ট। ভূপ্রকৃতির পরে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নদ নদী। ওকে, পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, দেখবে পশ্চিমবঙ্গের নদ নদীকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের নদ নদী আছে, একটা পশ্চিমের মালভূমি অঞ্চলের নদ নদী আছে, একটা রাঢ় অঞ্চলের নদ নদী আছে, আর একটা কি আছে না, সুন্দরবন অঞ্চলের নদ নদী আছে। ঠিক আছে, তাহলে পশ্চিমবঙ্গের নদ নদীকে মেনলি 4 ভাগে ভাগ করা হয়। তোমাদের অন্য কোনো বইতে আরো 5টা ভাগও থাকতে পারে, 6টা ভাগও থাকতে পারে, বা 3টা ভাগেও থাকতে পারে। ঠিক আছে, তো তুমি যে কটা ভাগই বলো না কেন অবশ্যই কনফিডেন্টের সহিত বলবে, তাহলে কিন্তু হবে। ওকে, তো আমি এখানে 4টা বললাম পশ্চিমবঙ্গের নদ নদীকে ভাগ করা হয়েছে। আবার অন্য দৃষ্টিকোণ থেকে অন্যভাবে ভাগ করা যেতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে যেগুলোতে সারা বছর জল থাকে, তো সেগুলো একটা রিভার, বৃষ্টি জলে পুষ্ট না বরফ গলা জলে পুষ্ট, ঠিক আছে, সেই হিসেবে ভাগ করা যেতে পারে। তো উত্তরবঙ্গের নদ নদী সম্পর্কে আমাদের কি জানতে হবে? প্রথমে যেটা জানবে, উত্তরবঙ্গে কি কি নদী আছে, নদীগুলোর নাম, প্লাস উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে লম্বায় সবচেয়ে কোনটা, দীর্ঘতম বা সবচেয়ে বড় নদী কোনটা। ওকে, সেটা জানবে। আচ্ছা, উত্তরবঙ্গের নদ নদীর কিছু বৈশিষ্ট্য জানবে, দেখবে সারা বছর জল থাকে, হিমবাহ থেকে পুষ্ট, ঠিক আছে, আর খরস্রোতা তৈরি করেছে। উত্তরবঙ্গে কোন নদীকে ত্রাসের নদী বলে, কেন বলে, সেই জিনিসগুলো অবশ্যই জানবে। আচ্ছা, পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে কিছু কিছু নদী তৈরি হয়েছে, সেগুলোর উদাহরণ এবং সেগুলোর স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানবে। ঠিক আছে, আচ্ছা, রাঢ় অঞ্চলের নদ নদীর কিছু বৈশিষ্ট্য আর কিছু উদাহরণ জানবে। আর কি জানতে হবে, বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের নদ নদী।
কেন বলতো? এই সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলো কিন্তু জোয়ারের জলে পুষ্ট। ওকে, তোমাদের প্রশ্ন এইভাবে ধরতে পারে, আচ্ছা বলো তো সুন্দরবন অঞ্চলের দুটো নদীর নাম বলো তো। নাম বললে তখন জিজ্ঞাসা করবে সেই নদী কি জোয়ারের জলে পুষ্ট, না বৃষ্টি জলে পুষ্ট, না বরফ গলা জলে পুষ্ট, এরকম ভাবে প্রশ্ন তোমাদেরকে করবে। বা এরকমও করতে পারে যে আচ্ছা পশ্চিমবঙ্গের দুটো জোয়ারের জলে পুষ্ট নদীর নাম বলো, দুটো নদীর নাম বললাম, ঠিক আছে। তো এইভাবে কিন্তু নদ নদী থেকে প্রশ্ন দিতে পারে। আবার আরেকটা প্রশ্ন দিতে পারে যে উত্তরে পার্বত্য অঞ্চলের নদ নদী আর সুন্দরবন অঞ্চলের নদ নদীর মধ্যে দুটো পার্থক্য বলো, ঠিক আছে। যা পশ্চিমবঙ্গকে কেন নদীমাতৃক রাজ্য বলা হয়, বা ভারতবর্ষকে কেন নদীমাতৃক দেশ বলা হয়, ঠিক আছে। পৃথিবীর কোন দেশে নদীর ঘনত্ব সবচেয়ে বেশি, বা কোন দেশে নদীর পরিমাণটা সবচেয়ে বেশি। ওকে, এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন তোমাদেরকে ধরতে পারে। তার সাথে সাথে লিঙ্ক করে ভারতের দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী, ঠিক আছে। তারপর তোমার হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী, ভারতের বৃহত্তম নদী, কোন নদীর অববাহিকা সবচেয়ে বড়। অববাহিকার গল্প যখনই আসবে তখনই জিজ্ঞাসা করতে পারে যে আচ্ছা জলবিভাজিকা কাকে বলে, ভারতবর্ষে কি কোনো জলবিভাজিকা আছে, যদি থাকে তার উদাহরণ দাও, ঠিক আছে। ভারতে মেনলি তিনটা জলবিভাজিকা আছে, মনে রাখবে। একটা হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল, একটা হচ্ছে বিন্ধ্য পার্বত্য অঞ্চল, আর একটা হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল। বিন্ধ্য পার্বত্য অঞ্চল সমগ্র ভারতবর্ষের নদীকে দুটো ভাগে ভাগ করেছে, একটা উত্তর ভারতের নদ নদী আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। তো এইভাবে কিন্তু লিঙ্ক করে করে তোমাদের কোশ্চেন কিন্তু ধরতে থাকবে। ওকে, তো এইভাবে কিন্তু তোমরা নিজেদেরকে রেডি করবে। আর তার সাথে সাথে এমন ভাবে পড়বে, যদি বলে দেয় যে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে তুমি ডেমো ক্লাস দাও, যেন 2-4 কথা বলতে পারো, 5-6 মিনিট যেন বলতে পারো। ওকে, আচ্ছা এরপর আছে দেখো পশ্চিমবঙ্গের জলবায়ু, ঠিক আছে। তাহলে পরের যেটা টপিক আমাদের প্রাকৃতিক পরিবেশটা পড়ছি আমরা পশ্চিমবঙ্গের। পশ্চিমবঙ্গের কি আছে এখন, জলবায়ু আছে। ওকে, জলবায়ুর মধ্যে প্রথমে যেটা জানবে পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গে কয়টা ঋতু আছে? পশ্চিমবঙ্গে কিন্তু মেন ঋতু হচ্ছে 4টা, একটা গ্রীষ্মকাল, একটা বর্ষাকাল, একটা শরৎকাল, আর একটা হচ্ছে শীতকাল, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের মেন ঋতু কয়টা? 4টা। কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীতকাল। এই শীতকালের আগে আর পরে দুটো গল্প আছে, তাই না? শীতকালের পরে একটা কি আছে, বসন্তকাল আছে, তাই না? আর শীতের আগে একটা কি আছে, হেমন্তকাল আছে। এই হেমন্তকালে কি হয়, দুর্গাপুজো হয়, তাই না? এখন কিন্তু যে সামনে দুর্গাপুজো আছে আমাদের, কিন্তু মানে বর্ষাকাল শেষ হচ্ছে আর হেমন্তকাল পড়ছে। এটা মানে সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয় না, কেননা ওই সময় বৃষ্টিপাতও হয়। কোনো কোনো বছর দেখবো পুজোর সময় প্রচুর বৃষ্টিপাত হয়। তো ওই জন্য আমাদের এই যে হেমন্তকাল আর বসন্তকাল, এটা কিন্তু সুস্পষ্ট ভাবে পরিলক্ষিত হয় না, কিন্তু তার একটা আভাস আমরা বুঝতে পারি। ওকে, তাই পশ্চিমবঙ্গে কিন্তু মেন ঋতু 4টা, কিন্তু 6টা ঋতু কিন্তু কোনো কোনো বইতে থাকতে পারে। ওকে, বলতেই পারে যে আচ্ছা আমরা তো পড়েছি 6টা ঋতু, কোন দুটো ঋতু বাদ গেল, সেটা কখন আসে বা কখন যায় সেটা কিন্তু বলতে হবে, শীতের আগে একটা আর শীতের পরে একটা। ওকে, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে ধরতে পারে, ঠিক আছে। আচ্ছা তারপরে কি জানতে হবে, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুম বায়ুর প্রভাব ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। পশ্চিমবঙ্গের মৌসুম বায়ুতে মানে জলবায়ুতে মৌসুম বায়ু দ্বারাই তো, শুধু মৌসুম বায়ু পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের জলবায়ুকে নির্ধারণ করে, তাই না? মৌসুম বায়ু থেকে প্রশ্ন ধরতে পারে। মৌসুম বায়ু কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে গ্রীষ্মকালীন, একটা হচ্ছে শীতকালীন। গ্রীষ্মকালীন মৌসুম বায়ু কিন্তু আবার 2 প্রকার, একটা হচ্ছে তোমার হচ্ছে আরব সাগরীয় শাখা, আর একটা হচ্ছে বঙ্গোপসাগরীয় শাখা। আচ্ছা পশ্চিমবঙ্গে মৌসুম বায়ুর কোন শাখা থেকে বৃষ্টিপাত হয়, আরব সাগরীয় না বঙ্গোপসাগরীয়, এইভাবে কিন্তু ধরতে পারে। এটার উত্তর কি হবে? অবশ্যই হবে বঙ্গোপসাগরীয় শাখার ফলে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত হয়। ওকে, আচ্ছা তাহলে এই গেল তোমাদের কি, জলবায়ু, ঠিক আছে। তার সাথে সাথে আসতে পারে পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থানের নাম কি, পশ্চিমবঙ্গের শীতলতম স্থানের নাম কি। এই ধরনের ছোট ছোট কনসেপ্ট গুলো কিন্তু অবশ্যই তোমরা জেনে যাবে। আচ্ছা ডিতে আছে দেখো পশ্চিমবঙ্গের মৃত্তিকা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কি আছে, মৃত্তিকা আছে। ওকে, মৃত্তিকার মধ্যে দেখবে কতগুলো ভাগ আছে, 5 বা 6টা ভাগ আছে। প্রত্যেকটা মৃত্তিকার নাম জানতে হবে এবং কোন অঞ্চলে দেখা যায়, আর সেই মৃত্তিকার কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য থাকলে সেটা অবশ্যই জানতে হবে, তাহলে পশ্চিমবঙ্গের মৃত্তিকার সম্পর্কে কমপ্লিট। ওকে, অনেকে ডেমো ক্লাসও দিতে পারো পশ্চিমবঙ্গের মৃত্তিকার সম্পর্কে। ওকে, আরেকটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই পশ্চিমবঙ্গ আর ভারতের ম্যাপ আঁকাটা প্র্যাকটিস করে দিও, ঠিক আছে। ওইখানে এমন ভাবে কোশ্চেন দিল বা ডেমো ক্লাস দিল যে পশ্চিমবঙ্গের কিছু একটা দিল বা ভারতবর্ষের কিছু একটা দিল, সেক্ষেত্রে কিন্তু তোমাকে ম্যাপ এঁকে সেটাকে কিন্তু বোঝাতে হবে, তাহলে কিন্তু তোমার স্কোরটা সেখানে বেড়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে পার্বত্য অঞ্চলের মাটি, তরাই দোআঁশ অঞ্চলের মাটি, মালভূমি অঞ্চলের আর রাঢ় অঞ্চলের দুটো মাটি আছে, একটা ল্যাটেরাইট আর একটা হচ্ছে লোহিত মাটি। ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো মাটির পার্থক্য অবশ্যই জেনে যাবে। তোমাকে ধরতেই পারে পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মাটি আছে, কোথায় লোহিত মাটি আছে, দুটোর মধ্যে ডিফারেন্সিয়েটটা কি, এটা কিন্তু অবশ্যই মন দিয়ে ভালো করে দেখবে, ঠিক আছে। সমীহ অঞ্চলে পলি মাটি, ঠিক আছে, প্রাচীন পলি মাটি আর হচ্ছে নবীন পলি মাটি। পলি মাটি তো 2 প্রকার, প্রাচীন পলিকে কি বলা হয়, ভাঙ্গর, আর নবীন পলিকে কি বলা হয়, খাদার বলা হয়। তো এইগুলো সম্পর্কে একটু জেনে যাবা।
আর সুন্দরবন আর উপকূল অঞ্চলে লবণাক্ত মাটি আর হচ্ছে ক্ষারীয় মাটি। ওকে, এর সাথে সাথে অবশ্যই জানবে শারীরবৃত্তীয় শুষ্ক মাটি কাকে বলে, ভৌত শুষ্ক মাটি কাকে বলে, উদাহরণ দাও। ঠিক আছে, আর তার সাথে আরেকটা জিনিস দেখবে মাটি থেকে কোন মাটিতে কোন ফসল ভালো হয়। ওকে, সেটাও কিন্তু অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, এরপর চলো পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ। ওকে, ন্যাচারাল ভেজিটেশন কি কি আছে দেখো, একটা পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, একটা মালভূমি অঞ্চলের শুষ্ক পর্ণমোচী উদ্ভিদ, সমভূমি অঞ্চলের উদ্ভিদ, আর একটা হচ্ছে সুন্দরবন অঞ্চলের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ। তোমাদের অন্য কোনো বইতে আরো বিভিন্ন ভাগ থাকতে পারে, কিন্তু আমি এখানে মেনলি 4টা ভাগ কিন্তু ডিসকাস করছি। ওকে, তো পার্বত্য অঞ্চলের উদ্ভিদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, পার্বত্য অঞ্চল তো এরকম হয়, তার মানে এই উচ্চতায় একটা উদ্ভিদ হয়, এই উচ্চতায় একটা, এই উচ্চতায় একটা উদ্ভিদ হয়। তো পার্বত্য অঞ্চলের উদ্ভিদগুলো কিন্তু উচ্চতার রেসপেক্টে কিন্তু চেঞ্জ হয়। নিচের দিকে থাকে কি পর্ণমোচী, তারপর কি আর্দ্র পর্ণমোচী, তারপর সরলবর্গীয়, তার উপর দিকে কি থাকে না আলপাইন জাতীয়, বা তোমার হচ্ছে একদম যেগুলো বরফের উপরে জুনিপার, রডোডেনড্রন এই জাতীয় উদ্ভিদগুলো জন্মায়, মানে উচ্চতার সাথে কি হয় চেঞ্জ হয়। তো ক্লাস 9-এর বইতে এই জিনিসটা দেওয়া আছে, অবশ্যই ভালো করে দেখে নিও। আচ্ছা, মালভূমি অঞ্চলে কোন ধরনের পর্ণমোচী উদ্ভিদ হয়? শুষ্ক পর্ণমোচী। সমভূমি অঞ্চলে কেমন উদ্ভিদ হয়? ম্যানগ্রোভ অঞ্চলে বা সুন্দরবন অঞ্চলে কেমন উদ্ভিদ হয় তার বৈশিষ্ট্যগুলো অবশ্যই জানবে। যখনই ম্যানগ্রোভের গল্প আসবে তখন কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদের কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে, যেমন শ্বাসমূল, ঠেসমূল, স্তম্ভমূল, সেই জিনিসগুলো অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, সেগুলো অবশ্যই জানবে, উদাহরণগুলো জানবে। ঠিক আছে, আর জরায়ু যঙ্কুরোদ্গমটা কি সেটা জানবে। ঠিক আছে, এই জিনিসগুলো থেকে কিন্তু প্রশ্ন তোমাদের ধরতে পারে। এই গেল পশ্চিমবঙ্গের প্রাকৃতিক পরিবেশ। এখন পশ্চিমবঙ্গের হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ থেকে মেনলি তোমরা জেনে যাওয়া হচ্ছে তিনটা জিনিস জেনে গেলে হয়ে যাবে। বাট পারলে আরো কিছু দেখবে, যেগুলো আছে তো অনেক কিছু। তার মধ্যে একটা হচ্ছে কৃষিকাজ, একটা শিল্প কাজ, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি বা পপুলেশন সংক্রান্ত। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ থেকে জেনে যাবে। তো প্রথমে আমরা কি জানবো? কৃষিকাজ জানবো। ওকে, তাহলে পশ্চিমবঙ্গের কৃষিকাজের মধ্যে প্রথমে যেটা জানবে তোমরা, প্রথমে যেটা পড়বে সেটা হচ্ছে কৃষিকাজের বৈশিষ্ট্য। আচ্ছা, ভারতের কৃষিকাজের বৈশিষ্ট্য আর পশ্চিমবঙ্গের কৃষিকাজের বৈশিষ্ট্য সেম হবে, একটা ভালো করে পড়লে কিন্তু দুটো তোমাকে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কোনগুলো জানতে হবে? শুধু পশ্চিমবঙ্গের রেসপেক্টে পড়তে হবে, পশ্চিমবঙ্গের উপরে গুরুত্বটা বেশি দিতে হবে। তাই পশ্চিমবঙ্গের কৃষিকাজের বৈশিষ্ট্য এর মধ্যে অবশ্যই দেখবে ধান, পাট, চা আর গম, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, বিশেষ করে কি জানবে? ধান কোন কোন অঞ্চলে উৎপাদন হয়, পাট, চা, গম কোন কোন অঞ্চলে উৎপাদন হয়, সেখানকার জলবায়ু কেমন লাগে, মাটি কেমন লাগে সেটা জানবে। আর তার সাথে সাথে এগুলো কিন্তু তোমার হচ্ছে রিসার্চ যে সেন্টার গুলো, সেগুলো কিন্তু থেকে তোমাকে ছোট্ট করে একটা প্রশ্ন ধরেই নিতে পারে। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণাগার আছে? ঠিক আছে, এভাবে কিন্তু ধরতে পারে। ওকে, আচ্ছা, এর সাথে সাথে অবশ্যই পশ্চিমবঙ্গের জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যগুলোর নাম কিন্তু অবশ্যই জানবে। ঠিক আছে, দার্জিলিং চা, দার্জিলিং এর যে চা সেটা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। ওকে, তো সেই জিনিসগুলো অবশ্যই জেনে যাবে যে কোন জিনিসগুলো পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ পেয়েছে। ওকে, আচ্ছা, এরপর আছে দেখো পশ্চিমবঙ্গের শিল্প। ঠিক আছে, পশ্চিমবঙ্গের শিল্প, পশ্চিমবঙ্গের শিল্প সম্পর্কে আমরা কি কি জানবো? পশ্চিমবঙ্গের প্রধান শিল্প কি আছে? লৌহ ইস্পাত শিল্প, পাট শিল্প, কার্পাস বর্ধমান শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। এই জিনিসগুলো কিন্তু বা এই শিল্পগুলোর ডিটেলসে জেনে যাবে। ঠিক আছে, কি কি জানবে? ধরো লৌহ ইস্পাত শিল্প সম্পর্কে বলতে পারে, আচ্ছা পশ্চিমবঙ্গে কি কোনো লৌহ ইস্পাত শিল্প আছে? তুমি বললা যে হ্যাঁ আছে, এই উদাহরণ বললা, তখন সেগুলো সম্পর্কে ছোট্ট করে দুই একটা কোশ্চেন কিন্তু ধরতে পারে। ওকে, আচ্ছা, পাট শিল্প পরীক্ষায় ধরতে পারে, পশ্চিমবঙ্গের হুগলি নদীর উভয় তীরে কোন শিল্প গড়ে উঠেছে? পাট শিল্প। আচ্ছা, পাট শিল্প কি এর ভবিষ্যৎ কি উজ্জ্বল, না এই পাট শিল্পটা আস্তে আস্তে অস্তগামী হচ্ছে? মানে এটা কি সানরাইজ ইন্ডাস্ট্রি না সানসেট ইন্ডাস্ট্রি? তোমরা হয়তো বলবো যে এই পাট শিল্পটা কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সানসেট ইন্ডাস্ট্রি, অর্থাৎ সূর্যাস্তের শিল্প। এই শিল্পটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে এর মার্কেট হারিয়ে ফেলছে। ওকে, তো সেইগুলো সম্পর্কে তোমাকে বলতেই পারে যে পশ্চিমবঙ্গের পাট শিল্পের দুর্দশার জন্য দুটো কারণ বা তিনটে কারণ আলোচনা করো। ওকে, আচ্ছা, কার্পাস বর্ধমান শিল্প থেকে সেরকম কি জানতে হবে? আগে কিন্তু ভারতবর্ষের প্রথম কার্পাস বর্ধমান শিল্প আমাদের পশ্চিমবঙ্গেই গড়ে উঠেছে, পাট শিল্পই তাই পশ্চিমবঙ্গে প্রথম গড়ে উঠেছে। কিন্তু কার্পাস বর্ধমান শিল্প পশ্চিমবঙ্গের কিন্তু এখন তেমন আর নাম ডাক নাই। সমস্ত শিল্পগুলো শিফট হয়ে কোথায় চলে গেছে? না, সমস্ত শিল্পগুলো কিন্তু শিফট হয়ে চলে গেছে পশ্চিম ভারতের দিকে, গুজরাট, মহারাষ্ট্র ওইগুলো রাজ্যে কিন্তু শিফট হয়ে চলে গেছে। কেন গেছে? এর সাথে সাথে তোমাকে ধরতে পারে ফুটলুস ইন্ডাস্ট্রি বা অস্থানীয় শিল্প কাকে বলে, দুটো উদাহরণ দাও, কেন হয় সেটাও কিন্তু দিতে পারে। আচ্ছা, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মনে রাখবে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে একটি অগ্রণী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে উন্নত রাজ্য। ঠিক আছে, প্রচন্ড ডেভেলপড আছে, অন্যান্য ওয়েস্টার্ন যে স্টেট গুলো আছে ওইগুলোর সাথে পাল্লা দিয়ে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট এগিয়েছে এবং আগাচ্ছে। ওকে,
আচ্ছা, পর্যটন শিল্প ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। পশ্চিমবঙ্গের অনেকগুলো টুরিস্ট স্পট আছে, দার্জিলিং থেকে শুরু করে তারপর সুন্দরবন অঞ্চল থেকে শুরু করে অনেক জায়গা আছে যেখানে আমরা কি প্রাকৃতিক দৃশ্যটাকে দেখে আনন্দ উপভোগ করতে পারি, সেটা কিন্তু পর্যটন শিল্প। ওকে, আমাদের শান্তিনিকেতন কিন্তু একটা পর্যটন শিল্প। শান্তিনিকেতন সম্পর্কে কিন্তু অবশ্যই জেনে যাবে, ঠিক আছে। শান্তিনিকেতনে কি আছে, খোয়াই খয় লক্ষ্য করা যায়, তাই না। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি কিন্তু শান্তিনিকেতনেও আছে পশ্চিমবঙ্গের মধ্যে। ওকে, আচ্ছা, ব্রেক অফ বাল্ক পয়েন্ট শিল্প সংক্রান্ত যখনই পড়বে অবশ্যই ব্রেক অফ বাল্ক পয়েন্ট পড়বে। এটা তোমরা অবশ্যই অনেকেই জানো বা সবাই জানো। ব্রেক অফ বাল্ক পয়েন্টটা কি, পরীক্ষায় আসে যে পশ্চিমবঙ্গের একটা ব্রেক অফ বাল্ক পয়েন্টের উদাহরণ দাও, সেক্ষেত্রে এটার উত্তর হয় শিলিগুড়ি। শিলিগুড়ি কিন্তু পশ্চিমবঙ্গের একটা ব্রেক অফ বাল্ক পয়েন্টের উদাহরণ। কোনো জিনিস যদি আমি দার্জিলিং পাঠাতে চাই, তাহলে শিলিগুড়িতে গিয়ে রেল স্টেশন থেকে রেল থেকে সেটাকে নামাতে হবে, তার ছোট গাড়িতে করে কিন্তু সেটা দার্জিলিং এ নিয়ে যেতে হবে। তো এই যে যে সমস্ত জায়গাগুলোতে দ্রব্য ওঠানামা করা, আদান প্রদান করা বাধ্যতামূলক, সেই জায়গাগুলোকে কি বলা হয় না, ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয়। এগুলো তোমার শিল্পের সাথে লিঙ্ক আছে। এর সাথে সাথে অবশ্যই ম্যাটেরিয়াল ইন্ডেক্স কি, ঠিক আছে, পণ্য সূচক বা ম্যাটেরিয়াল ইন্ডেক্স, সেগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। আচ্ছা, বারবার বলে দিচ্ছি, তোমাদের যেহেতু ইন্টারভিউটা হবে শিক্ষকতা নিয়োগের জন্য বা অ্যাসিস্ট্যান্ট টিচার হওয়ার জন্য, তো এই ক্ষেত্রে সাবজেক্টের ডেপথটাই কিন্তু তোমাদের কাছে বিচার করা হয় বা তোমাদের কাছ থেকে যাচাই করা হয়। ওই জন্য যার যত সাবজেক্টের ডেপথ ভালো হবে তার কিন্তু ইন্টারভিউ আশা করছি তত বেশি ভালো হবে। এর ছাড়া আর কিছুটা তোমাদের এক্সট্রা ইনফরমেশন জানতে হয়, স্ট্যাটিক জিকে থেকে কিছু জানতে হয়, পারিপার্শ্বিক অবস্থা থেকে জানতে হয়, ঠিক আছে। নিজের তোমার হচ্ছে যে এরিয়াতে আছো সেই এরিয়া সম্পর্কে কিছুটা জানবে, ঠিক আছে। তার সাথে সাথে এক্সট্রা কিছু জিনিস লাগে যেটা তুমি গিয়ে ওইখানে এক্সপ্রেশন করবে, ঠিক আছে। তুমি কিভাবে উত্তর বলবে, উত্তর বলার সময় তুমি হাত পা নাড়াবে কিনা, বসবে কেমন করে, কোন ড্রেস পরে যাবে, এগুলো হচ্ছে সিম্পল ব্যাপার। ইন্টারভিউর ক্ষেত্রে এগুলো কিন্তু ম্যাটার করে না তোমাদের এই সাবজেক্টের ক্ষেত্রে। সাবজেক্টের ক্ষেত্রে যেটা ম্যাটার করবে সেটা হচ্ছে তোমাদের সাবজেক্টের গভীরতা। ওকে, তুমি দেখো খুব সুন্দর করে সেজে গুজে গেলে, হোয়াইট শার্ট পরে গেলে, ঠিক আছে, শু পরে গেলে, ঠিক আছে, গিয়ে তুমি কোনো কিছু উত্তর দিতে পারছো না, তাহলে কিন্তু নাম্বার পাবে না। ওকে, তো অবশ্যই তোমাদের সাবজেক্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক আছে। আর তুমি এখানে কিভাবে উত্তর বলবে না বলবে সেটা 2 মিনিটের খেলা, আমি সব বলে দেবো, সেইভাবে রেডি হয়ে যাবে। ওকে, তো এই ক্ষেত্রে বলে দিচ্ছি, দেখো এরপর যেটা আছে পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বন্দর আছে। ওকে, পশ্চিমবঙ্গের প্রধান প্রধান বন্দর অবশ্যই মনে রাখবে, মেইনলি দুটো বন্দর আছে, একটা কলকাতার, একটা কি আছে না হলদিয়া বন্দর। কলকাতা কিন্তু কি একটা নদী বন্দর, আর কলকাতা কিন্তু ভারতবর্ষের মধ্যে একটা প্রাচীনতম বন্দর। আর কলকাতা বন্দরে কিন্তু বর্তমান নামটা চেঞ্জ হয়েছে, তার নাম কি আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর। ওকে, বন্দর থেকে হয়ে গেল, দুটো বন্দর আছে, দেখবে ভালো করে। আচ্ছা, এরপর যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেমোগ্রাফি। অবশ্যই অবশ্যই জানবে ডেমোগ্রাফি সংক্রান্ত। ডেমোগ্রাফিতে কি কি জানতে হবে, প্রথমত জানবে লিটারেসি, ঠিক আছে। আমাদের পশ্চিমবঙ্গের যে অ্যাভারেজ লিটারেসি সেটা কত, তার সাথে সাথে ভারতের কত সেটা জানবে, কোন রাজ্য সবচেয়ে বেশি লিটারেসি স্টেট সেটাও কিন্তু জানবে, আর কোন রাজ্য সবচেয়ে কম সেটাও জানবে। এখন চলে আসো পশ্চিমবঙ্গের লিটারেসি রেট, আর তার মধ্যে পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক কোন জেলাতে সবচেয়ে বেশি কোন জেলাতে কম অবশ্যই জানবে। আচ্ছা, একইভাবে পপুলেশন ডেনসিটি ভারতের সাপেক্ষে পড়ে আসবে, যে ভারতের ওভারঅল পপুলেশন ডেনসিটি কত, পশ্চিমবঙ্গের কত, কোন রাজ্যে, ভারতের মধ্যে কোন রাজ্যে পপুলেশন ডেনসিটি সবচেয়ে বেশি, আমাদের পশ্চিমবঙ্গের কত। আর তার সাথে যখন জেলাতে ঢুকে যাবে, জেলার মধ্যে দেখবে কোন জেলাতে পপুলেশন ডেনসিটি বেশি কোন জেলাতে কম, ঝামেলা কমপ্লিট। আচ্ছা, এসটি পপুলেশন সংক্রান্ত কিছু ডেটা অবশ্যই জানতে হবে। আর পশ্চিমবঙ্গের ট্রাইবদের মধ্যে অবশ্যই মনে হবে টোটো ট্রাইব, যেটা পরীক্ষাতে আসে, এমনকি ইন্টারভিউতেও ধরে, যে টোটো ট্রাইব পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেখা যায়। তোমরা সবাই জানো যে টোটো ট্রাইব গোটা পৃথিবীর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের শুধুমাত্র একটা জেলার একটা পাড়াতেই কয়েকটা লোক কিন্তু আছে টোটো ট্রাইবের। সেটা কোথায়, সেটাকে টোটো পাড়া বলা হয়, সেটাকে কি বলা হয়, টোটো পাড়া বলা হয়। সেই টোটো ট্রাইব যে জেলাতে আছে, আলিপুরদুয়ারের টোটো পাড়াতে কিন্তু এই টোটো প্রজাতির ট্রাইব কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের মধ্যে আছে। পৃথিবীর আর কোথাও কিন্তু এরকম টোটো ট্রাইবটা নেই। ওকে, তাদের নিয়ে প্রতিনিয়ত রিসার্চ হয়, ঠিক আছে। আমাদের যারা জিওগ্রাফার আছে, ইউনিভার্সিটি যারা প্রফেসর আছেন, ওনাদের স্কলার গুলো কিন্তু এই টোটোদের নিয়ে মানে রিসার্চ করানো হয়, ঠিক আছে। তারা কেন আস্তে আস্তে সংখ্যাটা কমে যাচ্ছে, তাদের আগদি হিস্ট্রিটা কি, তারা কেন প্রকৃতির সাথে মানাতে পারছে না, তাদের সংখ্যা দিন দিন কেন আস্তে আস্তে কমতে কমতে কয়েকটা সংখ্যায় পরিণত হয়েছে, এই নিয়ে কিন্তু রিসার্চ করানো হয় বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। ওকে, তো এই টোটো ট্রাইবটা কিন্তু সম্পর্কে অবশ্যই জেনে যেও, বিশেষ করে যারা কোচবিহার, জলপাইগুড়ি মানে উত্তরবঙ্গ থেকে যারা ইন্টারভিউতে যাবে তাদেরকে কিন্তু টোটো ট্রাইব থেকে কোশ্চেনটা ধরতে পারে। ওকে, আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ, এইখানে দেখো, ওইখানে তো আমরা সিস্টেমেটিক আলোচনা করলাম, এর পরেও দেখো এই পশ্চিমবঙ্গ থেকে কোন কোন জিনিসগুলো অবশ্যই অবশ্যই জেনে যাবে, যেখান থেকে তোমাকে কোশ্চেন ধরতে পারে। প্রথম হচ্ছে সুন্দরবন। দেখবে মোটামুটি যদি 100 জন ইন্টারভিউ দেয়,
100 জন যদি ইন্টারভিউ দেয়, তার মধ্যে 50% লোককে মানে 50 জন লোককে কোনো না কোনো ভাবে সুন্দরবনকে কানেকশন করে সেখান থেকে প্রশ্ন ধরবেই ধরবে। আর কারো বাড়ি যদি দক্ষিণ দিকে ওইদিকে হয়, সুন্দরবনে এলাকায় হয়, তাকে তো প্রশ্ন ধরবেই ধরবে। ওকে, তো সুন্দরবন সম্পর্কে ডিটেলস জানবে। আর কি জানবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন কিন্তু একটা ন্যাশনাল পার্ক, কত সালে হয় সেটা জানতে হবে। সুন্দরবন তোমার হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, কত সালে তকমা পায় সেটা জানতে হবে। সুন্দরবন কিন্তু তোমার হচ্ছে একটা টাইগার রিজার্ভ, সেটা কত সালে হয় সেটা জানতে হবে। সুন্দরবনের জীবন জীবিকা কেমন, ঠিক আছে, তারা সেখানকার পরিবেশের সাথে কেমন করে মানিয়ে নিয়েছে, সেই জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানতে হবে। ওকে, এরপর হচ্ছে ফারাক্কা। ফারাক্কা বিশেষ করে আমাদের মালদা থেকে বা মুর্শিদাবাদ থেকে যারা যাবে, ঠিক আছে, ফারাক্কা সংক্রান্ত ডিটেলসে জেনে যেতে হবে। ঠিক আছে, বিশেষ করে ফারাক্কা বাঁধটা কেন দেওয়া হয়েছে, বাংলাদেশের জল যেতে না দেওয়ার জন্য কি ফারাক্কা বাঁধটা দেওয়া হয়েছে, না অন্য কোনো কারণ আছে, সেগুলো ডিটেলসে অবশ্যই জেনে যাবে। আচ্ছা, তিলপাড়া ব্যারেজ, বিশেষ করে তোমরা যারা বীরভূম থেকে আছো, বীরভূম বা ওই চত্বরে তিলপাড়া ব্যারেজ সম্পর্কে ডিটেলসে অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, আচ্ছা, দার্জিলিং থেকে অবশ্যই জানবে দার্জিলিং সম্পর্কে, দার্জিলিং এর চা, ঠিক আছে, ছাদে গন্ধে পৃথিবী বিখ্যাত, প্লাস দার্জিলিং এর হচ্ছে ট্রেন, ঠিক আছে, তারপর তোমার হচ্ছে দার্জিলিং এর চা কি জিআই ট্যাগ পেয়েছে, কত সালে পেয়েছে, সেটা কিন্তু অবশ্যই জেনে যাবে। তারপর পর্যটন শিল্পের ক্ষেত্রে দার্জিলিং এর কি অবদান আছে, ঠিক আছে, বা দার্জিলিংকে কোন শহর বলা হয়, কালিম্পং, কার্শিয়াং, এই শহরগুলো অবশ্যই জানবে। দার্জিলিং এ কোনো ন্যাশনাল পার্ক আছে কিনা জানবে। ঠিক আছে, সুন্দরবনটা তো হয়েই গেল, দার্জিলিং সম্পর্কে এভাবে ডিটেলসে জানবে। ঠিক আছে, আচ্ছা, এরপর যেটা ভীষণ ইম্পর্টেন্ট, ন্যাশনাল পার্ক আরটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। ওকে, তো পশ্চিমবঙ্গে কতগুলো ন্যাশনাল পার্ক আছে, না 6টা আছে। প্রত্যেকটা ন্যাশনাল পার্ক সম্পর্কে জেনে যাবে। আর যার জেলাতেই ন্যাশনাল পার্কগুলো আছে তাকে তো এই সম্পর্কে ডিটেলসে জানতে হবে। ওকে, একইভাবে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্পর্কে ডিটেলসে জানবে। কুলিক ফরেস্ট, যারা উত্তর দিনাজপুর থেকে যাবে, কুলিক ফরেস্ট সম্পর্কে ডিটেলসে জেনে যাবে। মালদা থেকে যারা যাবে, আদিনা ডিয়ার ফরেস্ট, ঠিক আছে, এগুলো সম্পর্কে ডিটেলসে তোমাদের জেনে যেতে হবে। ওকে, এরপর চলো ওয়েটল্যান্ড। ওয়েটল্যান্ড মানে হচ্ছে জলাভূমি। ওকে, এই জলাভূমি পশ্চিমবঙ্গে মোট ওয়েটল্যান্ড কতগুলো আছে? জলাভূমি তো অনেক আছে, বাট রামসার সাইট প্রদত্ত যে জলাভূমি সেটার গুরুত্বটা বেশি। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গে কয়টা আছে? দুটো আছে। একটা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, আর একটা আছে দেখো সুন্দরবন ওয়েটল্যান্ড। এই দুটো জিনিস সম্পর্কে ডিটেলসে জেনে যাবে। কত সালে পায়, ওয়েটল্যান্ডটা কি, কেন তাদেরকে তকমা দেওয়া হয়েছে রামসার সাইট। ওকে, আচ্ছা, এরপর দেখো ডিভিসি অবশ্যই জেনে যাবে। যারা বর্ধমান জেলা থেকে আছো বা তার আশেপাশে আছো, ডিভিসি সম্পর্কে ডিটেলসে জেনে যাবে। দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে, ডিভিসি হবে এটা, হ্যাঁ, দামোদর ভ্যালি কর্পোরেশন। কোন দেশের সহায়তা এটা গড়ে উঠেছে? আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেটা অবশ্যই জানবে। আর কি দেখো, তোমাদের এসি জেট, কলকাতাতে যতগুলো এসি জেট আছে, স্পেশাল ইকোনমিক জোন আছে, ঠিক আছে, যেমন হচ্ছে রাজারহাট, নিউ টাউন, ঠিক আছে, ফলতা, এই যে স্পেশাল ইকোনমিক জোন গুলো আছে, সেগুলো সম্পর্কে নামগুলো জেনে যাবে। আর কোন স্পেশাল ইকোনমিক জোনে কি উৎপাদন করা হয় সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের হচ্ছে পশ্চিমবঙ্গ ভূগোলের একটা সম্পূর্ণ ওভারভিউ। যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওটা কিন্তু অবশ্যই তাদেরকে ভীষণভাবে হেল্প করবে। ঠিক আছে, আরেকটা কথা বলে দিচ্ছি, আমাদের ইন্টারভিউ গাইডেন্স কিন্তু শুরু হয়েছে। তোমরা কেউ যদি মনে করো যে এরকম ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ গাইডেন্স দরকার আছে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z মোট আমি শিডিউল বানিয়েছি। এরকম ভিডিও দেওয়া হবে মোট 15টা ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে কিন্তু ইন্টারভিউর টোটাল প্রসিডিউরটা আলোচনা করা হবে। এবং ফাইনালি আমাদের এখানে একটা ফুল ডেমো মক ইন্টারভিউ হবে, সেখানে তোমাদের উপস্থিত হতে হবে। এবং আমাদের ফেস টু ফেস সেখানে আরো এক্সপার্টরা থাকবেন, তাদের সামনে আমি নিজে থাকবো, সেখানে আমাদের সামনে বা এক্সপার্টদের সামনে তোমাদের ডেমো ইন্টারভিউটা দিতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের ডেমো যে ক্লাস হয় সেই ক্লাসটা তোমাদেরকে এখানে করতে হবে। ওকে, তো এই রিলেটেড তোমরা যদি কোর্সে অ্যাডমিশন হতে চাও, তাহলে নিচে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অলরেডি কোর্স শুরু হয়ে গেছে। এটা আমাদের সেকেন্ড ভিডিও। এই ভিডিওটা আমি ইউটিউবে দিলাম, আর বাদ বাকি ভিডিও কিন্তু সেরকম ভাবে ইউটিউবে হয়তো দেওয়া হবে না। ঠিক আছে, তো প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ।